আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসির পলিসি সারেন্ডার করার কথা ভাবছেন, তবে দাঁড়ান, এই ভিডিওটি না দেখে একদম সারেন্ডার করবেন না। কারণ এলআইসি পলিসি সারেন্ডার করলে আপনি যা প্রিমিয়াম বাবদ যা জমা দিয়েছেন তার অর্ধেকও ফেরত পাবেন না। হ্যাঁ, এটা সত্যি, অনেকে হাজার হাজার টাকা লস করছে। তার কারণ জানেন? ধরুন আপনি প্রতি বছর 20,000 টাকা করে বার্ষিক প্রিমিয়াম জমা দিলেন এবং 5 বছরে মোট 1 লক্ষ টাকা জমা দিলেন। কিন্তু এই অবস্থায় আপনি যদি পলিসিটি সারেন্ডার করেন তাহলে কত পাবেন সেটা কি জানেন? চলুন এখন আমরা রিয়েল ক্যালকুলেশন দেখি। এলআইসির বেশিরভাগ ট্র্যাডিশনাল পলিসি অর্থাৎ কনভেনশনাল পলিসিগুলোতে প্রথম 2 থেকে 3 বছর সারেন্ডার ভ্যালু হিসেবে তেমন কিছুই ফেরত পাওয়া যায় না। তবে 3 বছর পর থেকে সারেন্ডার ভ্যালু হিসেবে কিছু টাকা ফেরত পেতে পারে। ধরুন আপনি 5 বছরে 1 লক্ষ টাকা জমা করেছেন, কিন্তু এই অবস্থায় যদি আপনি সারেন্ডার করেন সেক্ষেত্রে 35 to 50% পর্যন্ত আপনি সারেন্ডার ভ্যালু পেতে পারেন। অর্থাৎ 30,000 থেকে 50,000 টাকা পর্যন্ত আপনি সারেন্ডার ভ্যালু পেতে পারেন। তার মানে আপনার পুরোপুরি 50,000 টাকা লস হয়ে যাবে 1 লক্ষ টাকা জমা দিয়ে। আর এই লস কেন হয় জানেন? ফ্রেন্ডস, আপনি পলিসিটি করেছেন সারেন্ডার করার জন্য নয়, আপনি পলিসিটি নিয়েছেন আপনার জীবন বীমার জন্য। কেননা বিপদে আপদে যে কোনো সময় আপনার সাথে যদি কোনো মিসহ্যাপেন হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই এলআইসি পলিসিটি, যেটাতে আপনি একটু একটু করে প্রিমিয়াম দিয়ে পলিসিটি চালাতে থাকেন, কিন্তু আপনার কোনো কারণেই আর্থিক সংকটে বা যে কোনো পরিস্থিতিতেই বা মেডিকেল এমার্জেন্সিতে যদি আপনি পলিসিটি সারেন্ডার করেন সেক্ষেত্রে আপনার লস তো হবেই। এর কারণ হলো, ব্যাপারটা বুঝুন, কেননা এলআইসিতে বিনিয়োগ করা আপনার টাকাটা এলআইসি কিন্তু ঘরে রেখে দেয়নি। এলআইসি সেই টাকাটাকে ইনভেস্ট করে বিভিন্ন সরকারি প্রজেক্টে এবং বড় বড় কোম্পানির বিভিন্ন প্রজেক্ট এবং শেয়ারে। যে কারণে ধরুন 15 থেকে 20 বছর পলিসির টার্মে যদি আপনি 3 বছর বা 5 বছর অথবা 10 বছরের মাথায় গিয়ে যদি সারেন্ডার করেন সেক্ষেত্রে এলআইসির সাথে আপনার যে কন্ট্রাক্ট সেটা ব্রেক হয়ে যাচ্ছে। যে কন্ট্রাক্টে আপনি পলিসিটি ম্যাচুরিটি নেবেন ভেবেছিলেন, আপনি জীবন বীমা পাবেন ভেবেছিলেন, কিন্তু আপনি যদি কন্ট্রাক্ট ব্রেক করেন সেক্ষেত্রে এলআইসি কিন্তু যেখানে আপনার টাকাটা ইনভেস্ট করেছিল সেখান থেকে এলআইসিকেও কিন্তু কন্ট্রাক্ট ব্রেক করে প্রি ম্যাচিওর বা উইথড্রল করে নিতে হয়। তো যে কারণে আপনিও কন্ট্রাক্ট ব্রেক করছেন এবং এলআইসি আপনার সারেন্ডার অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আপনাকেও কিন্তু আপনার টাকাটা ফেরত দিতে হচ্ছে। কিন্তু কত দেবে সেটাই হচ্ছে আসল প্রশ্ন। এখন কথা হচ্ছে, যেহেতু আপনিও কন্ট্রাক্ট ব্রেক করেছেন, এলআইসিও যে কারণে কন্ট্রাক্ট ব্রেক করেছেন, সেক্ষেত্রে যে কোনো ম্যাচিওর অ্যামাউন্ট যে পরিমাণ ফুল অ্যামাউন্ট হয় সেটা কখনোই প্রিম্যাচিওর বা ফোরক্লোজ করলে সেটা কখনোই হতে পারে না। সাপোজ ধরুন আপনি একটা জমি কিনবেন ভাবছেন বা কিছু টাকা ডাউন পেমেন্ট করেছেন, সেক্ষেত্রে আপনি যদি ধরুন ভাবলেন জমিটা আপনি নেবেন, যদি আপনি মাঝপথে যদি জমিটা আপনি মনে করলেন আপনি আর নেবেন না, আপনি ফুল অ্যামাউন্ট দিয়ে যে রেজিস্ট্রি করার কথা ছিল সেটা আর করলেন না, আপনি তার আগেই বললেন না আমি এই জমিটা নেব না কোনো কারণে, সেক্ষেত্রে কি আপনাকে যে বিক্রেতা সে কি পুরো টাকা ফেরত দেবে? কখনোই না। ঠিক একইভাবে ধরুন আপনি গোল্ডে ইনভেস্ট করেছেন, সেই মার্কেট ভ্যালু অনুযায়ী আপনি কিন্তু টাকাটা ফেরত পাবেন। ইভেন যদি কম থাকে কম পাবেন, বেশি থাকলে বেশি পাবেন, কিন্তু এর মধ্যে অনেকগুলো চার্জ কিন্তু আপনার বাদ যায়। জুয়েলারির ক্ষেত্রেও যেমন মেকিং চার্জ বাদ যাবে, জিএসটি বাদ যাবে। মানে জুয়েলারি অর্নামেন্টসটা আপনি যখন বাই করেছিলেন তখন একটা রেটে আপনি বাই করেছিলেন এবং যখন আপনি সেল করছেন তখনকার কিন্তু রেট আলাদা হবে। সুতরাং কোনো কিছুতেই ফ্রেন্ডস কিন্তু প্রি ম্যাচিওর বা ফোরক্লোজ করলে নির্দিষ্ট টার্মের আগে সেক্ষেত্রে আপনার পেনাল্টি লাগবেই। সুতরাং কোনো ক্ষেত্রে কিন্তু ফুল অ্যামাউন্ট ফেরত পাওয়া যায় না। ঠিক এলআইসিতেও তাই, আপনি যখন ফোরক্লোজ করছেন, আপনি যখন সারেন্ডার অ্যাপ্লিকেশন দিচ্ছেন, সেক্ষেত্রে এলআইসিকেও কিন্তু আপনার টাকাটা যেখানে ইনভেস্ট করেছিল আপনাকে জীবন বীমা সুরক্ষা দেবে বলে, আপনাকে ম্যাচুরিটি অ্যামাউন্ট দেবে বলে, ঠিক সেরকম কিন্তু এলআইসিকেও আপনার উইথড্র করে নিতে হচ্ছে কন্ট্রাক্ট, যে কারণে আপনাকে কিন্তু সেই অ্যামাউন্টটা কিন্তু কম দিচ্ছে। এবং যত টার্ম বেশি থাকবে, সাপোজ আপনার পলিসির টার্ম ধরুন 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর থাকবে, যত বেশি টার্ম থাকবে সেই হিসাবে কিন্তু আপনি অ্যামাউন্ট কম পাবেন। হ্যাঁ, হতে পারে যদি আপনার 5 বছর বা 10 বছর যদি টার্ম থাকে সেক্ষেত্রে কিছু সারেন্ডার ভ্যালু কিন্তু বেশি পাওয়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু যদি টার্ম বেশি নিয়ে থাকেন, ধরুন আপনি তাহলে ভাবুন একবার, আপনাকে কিন্তু 30 বছর, 25 বছর বা 20 বছর ধরে এলআইসি কিন্তু সুরক্ষা দেবে। ধরুন পলিসি নেওয়ার সময় আপনার হেলথ কন্ডিশন ভালো ছিল, কিন্তু পরবর্তীকালে আপনার হেলথ কন্ডিশনটা খারাপ হলো, যে কারণে আপনার কিন্তু হেলথ কন্ডিশনের ওপর পরে কিন্তু আর দেখা হচ্ছে না,
আপনি কি পরিস্থিতিতে রয়েছেন। আপনি ইনিশিয়াল যখন পলিসিটা আপনি শুরুর থেকে আপনি ভালো ছিলেন বলে, সুস্থ ছিলেন বলে আপনার পলিসিটা নিতে পেরেছেন, আপনি টার্ম কন্ডিশন অ্যাকসেপ্ট করে আপনি পলিসিটা নিয়েছেন এবং এলআইসি আপনাকে পলিসিটা বিক্রি করেছে এজেন্টের মাধ্যমে, যে কারণে পরবর্তীকালে আপনার শারীরিক অবস্থা যদি খারাপও হয়, ঠিক আছে, ধরুন সাপোজ আপনার আর্লি পিরিয়ড পেরিয়ে গেলে 3 বছরের পর বা 5 বছরের পর যদি আপনার শারীরিক অবস্থা কোনো ক্ষেত্রে খারাপও হয়, সেক্ষেত্রে কিন্তু বিশেষ এফেক্ট পড়বে না, যেহেতু আপনি পলিসি নেওয়ার সময় সুস্থ ছিলেন। পরবর্তীকালে আপনার শারীরিক অবস্থা খারাপ হতেই পারে বা আপনার সাথে কোনো অ্যাক্সিডেন্টালি মিসহ্যাপেনিং হতেই পারে, সেটা কেউ বলতে পারে না কখন কার সাথে কি হবে। সুতরাং এই যে আপনাকে সুরক্ষাটা দিচ্ছিল 15 বছর বা 20 বছর ধরে মানে বজায় থাকতো, তার আগেই আপনি 3 বছর বা 5 বছরের মাথায় কন্ট্রাক্ট ব্রেক করে নিচ্ছেন, যে কারণে কিন্তু আপনার পেনাল্টি লাগছে, যে কারণে আপনি কিন্তু সারেন্ডার ভ্যালু কম পাচ্ছেন 35 to 50%। এটা সময়ের সাথে সাথে কিন্তু এই সারেন্ডার ভ্যালুটা আপনার বাড়তে থাকে। সাপোজ আপনি 7 বছর বা 10 বছরের পরে যদি সারেন্ডার করেন, সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি অ্যামাউন্ট আপনি পেতে পারেন। তো এই হচ্ছে সারেন্ডার ভ্যালু কেন আপনি কম পাচ্ছেন, তার অ্যাকচুয়াল কারণ। ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতে পারলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটা ছিল হচ্ছে মর্টালিটি চার্জ। এছাড়াও পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ। যখন আপনার পলিসিটি দেওয়া হচ্ছে আপনাকে, তো আপনাকে সুন্দরভাবে একটা ফার্স্ট প্রিমিয়াম রিসিপ্ট প্রোভাইড করা হচ্ছে, আপনাকে একটি পলিসি বন্ড প্রোভাইড করা হচ্ছে। তো এই স্টেশনারির খরচা, বিভিন্ন স্ট্যাম্প ডিউটির খরচা, তো এইগুলো কিন্তু পলিসির মধ্যে লাগে। ওভারঅল আপনাকে যেটা জানাবো সেটা হচ্ছে পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ লাগে। এই সমস্ত কারণে সারেন্ডার ভ্যালুতে কিন্তু এই পেনাল্টিটা আপনাকে দিতে হচ্ছে। তো এই সমস্ত খরচ কেটে নেওয়ার পরে আপনাকে কিন্তু সারেন্ডার ভ্যালুটা প্রোভাইড করা হয়। তো এখন প্রশ্ন, যদি ইমিডিয়েট বেসিসে আপনাকে সারেন্ডার করতে হয়, তাহলে কি আপনি সারেন্ডার কখন করতে পারবেন বা কখন আপনার করা উচিত? তো এখন সেটাই আপনাদের জানাই। কিছু ক্ষেত্রে আপনি ধরুন প্রিমিয়াম দিতে পারছেন না, কোনো কারণে আপনার যে কাজটি করতেন সেই কাজটি চলে গেছে, আপনার ফাইন্যান্সিয়ালি একটা ক্রাইসিস চলছে, একটা প্রবলেম চলছে, সেক্ষেত্রে আপনি সারেন্ডার চাইলে করতে পারেন। অথবা আপনি যদি এলআইসিতে ইনভেস্টমেন্ট বলে ভেবেছিলেন যে ইনভেস্টমেন্ট করে আপনি এলআইসিতে ইন ফিউচারে একটা ভালো লামসাম অ্যামাউন্ট পাবেন, সেটা ইনভেস্টমেন্ট রূপে এলআইসির পলিসিটা কিনেছিলেন। প্রথমত দেখুন, জীবন বীমার প্রায়োরিটি এলআইসিতে রয়েছে। এলআইসির পলিসি ইনভেস্টমেন্ট পলিসি নয়। এলআইসির ইনভেস্টমেন্ট পলিসি রয়েছে, সেগুলো এলআইসি ইউলিপ পলিসি রয়েছে, আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। তবে ইউলিপ পলিসি কেনার ক্ষেত্রেও সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন ভালো করে যাচাই করেই তবে ইউলিপ পলিসি কিনবেন। অথবা ভুলবশত আপনি সম্পূর্ণ ইনফরমেশন না বুঝে আপনি পলিসি করেছেন, সেক্ষেত্রে আপনি পলিসি সারেন্ডার করতে পারেন। কিন্তু ফ্রেন্ডস, মনে রাখবেন, যদি আপনি না বুঝে এলআইসি পলিসি সারেন্ডার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় লস হতে পারে। তাই আপনাদের এখন কিছু অল্টারনেটিভ সলিউশন আপনাদের সামনে তুলে ধরবো। তাই সারেন্ডার করার আগে অবশ্যই এই অপশনগুলি এখন আপনি দেখে নেবেন। আর সেগুলো কি কি তা দেখুন। আপনার পলিসির পেড আপ ভ্যালুটি দেখে নেবেন। ধরুন আপনি সারেন্ডার করলেন না, আপনি পলিসিটিকে পেড আপ করে রেখে দিলেন। ধরুন আপনি কোনো কারণে চালাতে পারছেন না, সেক্ষেত্রে ইন ফিউচারে যখন আপনার পলিসির টার্ম কমপ্লিট হয়ে যাবে, ধরুন আপনি 15 বছরের পলিসি নিয়েছেন, আপনি 5 বছর চালিয়েছেন, আপনি 5 বছর বাদে ভেবেছিলেন সারেন্ডার করবেন। তো সারেন্ডারে যখন আপনি দেখছেন সারেন্ডার ভ্যালু আপনি যেটা পাচ্ছেন সেটি আপনার আশানুরূপ হচ্ছে না এবং প্রিন্সিপাল অ্যামাউন্টের থেকে কম হচ্ছে, তাহলে আপনি ওই সময় পলিসিটি পেড আপ করে রাখবেন এবং ম্যাচিউর পিরিয়ড চলে আসলে তখন আপনি পলিসিটির টোটাল টাকা ফেরত পেয়ে যাবেন। মানে আপনার জমানো টাকা, এবং যদি এলআইসি আপনাকে 5 বছর চালানোর জন্য কিছু বোনাস প্রোভাইড করে, সেটি আপনি পেতে পারেন। তাই পলিসি যদি আপনি সারেন্ডার না করতে চান, তাহলে আপনার পলিসিটিকে পেড আপ অবস্থায় রেখে দিন। এছাড়া আপনার যদি ভীষণভাবে টাকার প্রয়োজন হয়ে পড়ে, পলিসি সারেন্ডার করা ছাড়া আপনার কোনো উপায় থাকছে না, সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ আরেকটি ওয়ে আপনার কাছে থাকবে। সেটি হলো আপনি পলিসিটিকে লোন নিতে পারেন। আপনি লোন নিয়ে সাময়িক খরচাটা আপনি মেটাতে পারেন, যে জন্য আপনার টাকার প্রয়োজন হয়ে পড়েছিল সেটা আপনি মেটালেন এবং পরবর্তীকালে লোনটি শোধ করে আপনি পুনরায় পলিসি বন্ডটি, যেটা আপনি মর্টগেজ রেখে লোন নিয়েছিলেন, পলিসি বন্ডটি আবার ফেরত পেয়ে যাবেন এবং তখন কিন্তু আপনি পলিসিটি চাইলে আবার কন্টিনিউ করতে পারেন। তো সারেন্ডারের অল্টারনেটিভ এগুলো অপশন। তো প্রথমটি হলো পেড আপ অবস্থায় আপনি পলিসিটিকে রেখে দিতে পারেন। দ্বিতীয়টি হলো আপনার সারেন্ডার না করে আপনি লোন নিতে পারেন পলিসি থেকে, সেক্ষেত্রে আপনি সারেন্ডার ভ্যালুর 90% পর্যন্ত লোন পেতে পারেন। অথবা আপনি পলিসিটিকে কন্টিনিউ রাখতে পারেন, আপনি এত টাকা লস করবেন না এবং সাথে সাথে আপনার জীবন বীমাটাও বন্ধ হয়ে যাবে এবং আগামী দিনে সমস্ত বোনাস পলিসিতে অ্যাডেড হবে না যদি আপনি পলিসি না কন্টিনিউ করেন, যে কারণে আপনি পলিসিটি কন্টিনিউ রাখতে পারেন। সেক্ষেত্রে সারেন্ডার না করাই আপনার কাছে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। ফাইনাল ট্রুথ অর্থাৎ আসল সত্যিটা এইবার আপনাদের সামনে তুলে ধরবো। এলআইসি ট্র্যাডিশনাল পলিসি
কখনোই কিন্তু ইনভেস্টমেন্ট প্রোডাক্ট নয়। এখানে জীবন বীমার প্রায়োরিটি প্রথম। এই এলআইসির পলিসিটি কিন্তু একটা সুরক্ষা বলাই, যেটা আপনার পরিবারকে, আপনার অবর্তমানে আপনার পরিবারকে আগলে রাখবে। এলআইসির পলিসি হয়তো আপনার পরিবারকে বড়লোক করবে না, বাট এলআইসির পলিসি আপনার পরিবারকে গরিব হওয়া থেকে বাঁচিয়ে দেবে। আর এইটি হলো এলআইসির পলিসির আসল সত্যি কথা। তাই সারেন্ডারের মতন ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আপনি ভালো করে বুঝে নেবেন আপনার সারেন্ডার করা উচিত কি উচিত নয়। আর ফ্রেন্ডস, এখনো পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর এমনই আরো রিয়েল ফাইন্যান্সিয়াল ট্রুথ জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এর সাথে সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।